আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মানে বিজিএস এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আলোচনা করব। আশা করি এই ক্লাসটা তোমার জন্য খুবই ইফেক্টিভ হবে, খুবই কার্যকরী হবে। কারণ হচ্ছে একই সাথে তুমি এখানে হিউজ সংখ্যক এমসিকিউ সম্বন্ধে তোমার একটা ধারণা হলো, পাশাপাশি বইয়ের মধ্যে এমসিকিউ গুলা কোন কোন জায়গা থেকে হয়। সো এই ক্লাসটা করার পর তুমি বইটা কিভাবে পড়লে এমসিকিউ গুলা কমন পাবে এই সম্বন্ধে একটা বেসিক ধারণা পাবা। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার পুরো বইটা রিভাইজ হয়ে যাবে। সো দেরি না করে চলো শুরু করি, এবং যাদের পুরো বই পড়া আছে আগে থেকেই তারা একটু যাচ করে নাও যে তুমি কতগুলা পারো আর কতগুলা পারো না। তো আমরা সরাসরি আমাদের এমসিকিউর মধ্যে চলে যাচ্ছি। প্রথম অধ্যায় থেকে আমরা পর্যায়ক্রমিকভাবে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় ভাবে আস্তে আস্তে আমরা প্রবেশ করবো ইনশাল্লাহ। কবর নাটকটির রচয়িতাকে। তো আমরা সবাই এটা জানি যে কবর নাটক যেটা হচ্ছে জেলখানার মধ্যে বসে রচনা করা হয়েছিল। তো এটা রচয়িতা হচ্ছে ডক্টর মুনির চৌধুরী। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাচ্ছে। এটা যেহেতু কবর নাটকটা হচ্ছে যেহেতু ভাষা শহীদদের নিয়ে মানে ভাষা আন্দোলন নিয়ে রচিত, সেই ক্ষেত্রে এই জন্য এটা হলো ভাষা আন্দোলন যে অধ্যায় আছে এটার সাথে সম্পর্কিত, এই জন্য এটা কোশ্চেন করা হয়েছে আর কি। কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়েছিল? তো আমরা জানি যে ভাষা আন্দোলন যে হয়েছিল, এই ভাষা আন্দোলনের সর্বপ্রথম যেই সংগঠন, একটা সাংস্কৃতিক সংগঠন দাঁড় হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেটা হচ্ছে সর্বপ্রথম ভাষা আন্দোলনের পক্ষে এবং হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে সর্বপ্রথম যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল, এটি হচ্ছে একটা সাংস্কৃতিক সংগঠন। সেটির নাম হচ্ছে তমদ্দুন মজলিস। এটি হচ্ছে অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা আমরা যদি একটু বই দেখি তাহলে বইয়ের মধ্যে আমরা একটু দেখবো যে এটা কোন জায়গা থেকে আসছিল। তো এই বিষয়টাই যে বইয়ের মধ্যে যেখানে তথ্যটা আছে, দেখো এই যে এখানে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ এবং ভাষা আন্দোলনের পটভূমি, এখান থেকে কিন্তু অসংখ্য এমসিকিউ আছে, মানে কয়টা পড়াবো। সুতরাং এই টপিকগুলা এই জায়গা থেকে একটু ভালো করে বেশি গুরুত্ব দিয়ে একটু মনোযোগ সহকারে একটু পড়ার চেষ্টা করবা, কারণ এখানে অসংখ্য এমসিকিউ আছে, অসংখ্য এমসিকিউ। আচ্ছা, এই যে যেমন ধরো এই যে আলিগড় বিশ্ববিদ্যালয় আছে, যেমন আচ্ছা যেমন ধরো এই যে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম কি ছিল? জিয়াউদ্দিন আহমদ। উনি উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দিছে। এই যে 17ই মে খালিকুজ্জামান 1947 সালে এবং হচ্ছে জিয়াউদ্দিন আহমদ, এই দুইজন মিলে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেয়। তো প্রথম আমরা ভাবি যে হয়তো মোহাম্মদ আলী জিন্নাহ উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান সে বলছে, বাট সর্বপ্রথম যারা বলছে এই যে খালিকুজ্জামান এবং হচ্ছে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ, ওনারা বলছে সর্বপ্রথম। এছাড়াও দেখো এই যে 1947 সালে এই যে আমাদের যে তথ্যটা, সেটা হচ্ছে 1947 সালে তমদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক সংগঠন। এবং এখান থেকে ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য যেটা আসে এই যে তারিখটা 2রা সেপ্টেম্বর, খুবই ইম্পর্টেন্ট তারিখ। এই তারিখটা খুবই ইম্পর্টেন্ট, রেড জোন। কত তারিখ? 2 সেপ্টেম্বর, ঠিক আছে? 2 সেপ্টেম্বর 1947 সালে তমদ্দুন মজলিস নামক একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এই যে কি প্রতিষ্ঠান, এই যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে উঠছে। এটা কার নেতৃত্বে গড়ে উঠলো? এটা হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম স্যারের নেতৃত্বে এটা গড়ে উঠছে। তো এখন আমরা যদি ভাষা আন্দোলনের ইতিহাস দেখি, ইতিহাসের মধ্যে তমদ্দুন মজলিস নিয়ে জাস্ট এতটুকুই লেখা, এর চেয়ে বেশি আমরা কখনো পাই না। এটা হচ্ছে আমাদের যে ইতিহাস বিকৃতির একটা কি বলে কালো অধ্যায়, এর মধ্যে আমরা পড়ে গেছি যে তমদ্দুন মজলিস নিয়ে আমরা বেশি কিছু পাই না। কিন্তু তমদ্দুন মজলিস নিয়ে আমরা কেন বেশি কিছু পাই না? কারণ তমদ্দুন মজলিসটা ছিল একটু ইসলামী সমমাননা যারা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ যারা ছাত্র, যারা ইসলামকে সমর্থন করত, ইসলামকে ভালোবাসতো, এই টাইপের মানুষদের দ্বারা একটা প্রতিষ্ঠিত সংগঠন ছিল তমদ্দুন মজলিস। যার কারণে যেহেতু এটা ইসলামী সমমাননা টাইপের ছিল, যার কারণে আমরা ইতিহাসে এখন আর কোথাও তমদ্দুন মজলিসের নাম দেখি না, জাস্ট বইয়ের মধ্যে জাস্ট এতটুকুই, এর চেয়ে আর বিস্তারিত অন্য কিছু আমরা আসলে পাই না। যাই হোক, আমরা আস্তে আস্তে প্রকৃত সত্য ইনশাল্লাহ জানতে পারবো। তো এই টপিকগুলা থেকে, এই জায়গা থেকে কিন্তু
অসংখ্য এমসিকিউ আছে। সো আমি জাস্ট তোমাদের একটু বলে দিচ্ছি যে এখান থেকে এটা একটু খুবই গুরুত্ব সহকারে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্ব সহকারে এই টপিকটা তোমরা পড়বা ইনশাআল্লাহ। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের কোশ্চেনে যাচ্ছি। ওকে, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। উর্দু অনলি, উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এটা কে বলছিল? এটা এই যে জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ যে ঘোষণাটা দিছিল, এটার মাধ্যমে কি প্রকাশ পাইছিল? এটার মাধ্যমে স্বৈরাচারী মনোভাব প্রকাশ পেয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে স্বৈরাচারী মনোভাবটা কি? যেমন শেখ হাসিনা সরকারকে আমরা স্বৈরাচারী সরকার বলি, হুসেন মোহাম্মদ এরশাদের যে সময়টা ছিল তাকে আমরা স্বৈরাচারী বলি। স্বৈরাচার মানে হচ্ছে যে নিজে যা বলে তাই, সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষের দাবি দেওয়া, সাধারণ মানুষের অধিকার, এটা যে কেউ লক্ষ্য করে না। যে শাসক নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে, সেটাই হচ্ছে স্বৈরাচার। সো মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের যে বাংলাদেশি আমরা যারা আছি, পূর্ব পাকিস্তানের আমরা যারা আছি, আমাদের মানুষের দাবি, আমরা মানুষ কি চাই এটার দিকে লক্ষ্য রাখে নাই, বাট সে প্রধান হিসেবে নিজেদের ইচ্ছা মতো একটা ঘোষণা দিয়ে দিছে। এই জন্য এখানে স্বৈরাচারী মনোভাব প্রকাশ পেয়েছে। ওকে, পরবর্তী কোশ্চেন, স্মৃতির মিনার কে রচনা করেছেন? স্মৃতির মিনার কে রচনা করছেন? আলাউদ্দিন আল আজাদ। এটা ভাষার সাথে রিলেটেড কিছু আমাদের এই যে গল্প, উপন্যাস, অনেক কিছু লেখালেখি হয়েছে। সো এই বিষয়গুলো আমরা একটু মনোযোগ সহকারে পড়বো ইনশাল্লাহ। তো এই টাইপের আরো কিছু আরো অনেকগুলো প্রশ্ন আছে, ওগুলো একটু ভালো করে খেয়াল করবা। ওকে, যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন কে? যুক্তফ্রন্ট যে সরকার হয়েছিল এটাকে বরখাস্ত করছে কে? গোলাম মোহাম্মদ। তিনি তখন কে ছিলেন? গোলাম মোহাম্মদ সম্বন্ধে আমরা যদি একটু দেখি, এই যে যুক্তফ্রন্ট সরকারটা 1954-তে যুক্তফ্রন্ট গঠিত হয়েছে। যুক্তফ্রন্টের মধ্যে কয়টা দল ছিল, তারপরে হচ্ছে দলগুলোর নাম কি কি, তারপর যুক্তফ্রন্ট সম্বন্ধে বেশি তথ্য ইম্পর্টেন্ট আসলে এবার বলতে পারবো না, কারণ হচ্ছে এটা আওয়ামী লীগের সাথে রিলেটেড একটা টপিক। সো এখন আওয়ামী লীগের সাথে রিলেটেড একটা টপিক পরীক্ষার মধ্যে একটু কম আসবে, এটাই স্বাভাবিক। বাট যুক্তফ্রন্ট নিয়ে আমরা একটু বলি, যেহেতু আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস। এরপরেও আচ্ছা, এই যে যুক্তফ্রন্টের 21 দফা, তো যেহেতু এটা আওয়ামী লীগের সাথে রিলেটেড, অতএব এটাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি না। বাট তোমাদের যাদের পড়া আছে পড়বা, কোনো সমস্যা নাই। বাট এটা আমি একটু বলতেছি না। তবে এখান থেকে কয়েকটা জিনিস দেখো। যুক্তফ্রন্ট টোটাল হচ্ছে নির্বাচনের আগে তাদের ইস্তেহার দিয়েছিল। নির্বাচনের আগে সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দেয় এটা হলো ইস্তেহার। তো টোটাল হচ্ছে 21টা তাদের ছিল। ইস্তেহারের মধ্যে 21টা টপিক ছিল, 21 দফা ছিল। এই 21 দফার মধ্যে তারা যে এই প্রথম দফা যেটা ছিল, এটা মনোযোগ দাও, এই যে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে বাংলাকে, এটা হলো যুক্তফ্রন্ট 1954 যুক্তফ্রন্ট ইলেকশনের প্রতিশ্রুতি। এরপরে এখানে অনেকগুলা গুরুত্বপূর্ণ জিনিস ছিল। তার মধ্যে এই যে এটা একটু মনে রাখবা, অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার বিষয়ে কথা বলা হয়েছিল, এবং হচ্ছে এই যে বাংলা ভাষার শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণের কথা বলা হয়েছিল, এবং 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস এবং সরকারি ছুটির দিবস হিসেবে ঘোষণা করার কথা বলা হয়েছিল। এগুলো একটু ইম্পর্টেন্ট জিনিস, ভাষা আন্দোলনের সাথে রিলেটেড টপিক। আচ্ছা, এই যে যুক্তফ্রন্ট সরকার দেখো, 1954 যে যুক্তফ্রন্টের যে মূল নেতা সেটা হচ্ছে একে ফজলুল হক। উনি হচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিল। এবং যুক্তফ্রন্ট সরকার কত দিন পর্যন্ত টিকেছিল? ইম্পর্টেন্ট জিনিস, মাত্র 56 দিন। তাহলে যুক্তফ্রন্ট সরকার ছিল মাত্র 56 দিন। এবং হচ্ছে যুক্তফ্রন্টের সরকারের যে মুখ্যমন্ত্রী তিনি ছিলেন হলে একে ফজলুল হক, মুখ্যমন্ত্রী ছিলেন একে ফজলুল হক। তারপর হচ্ছে এই যে আদমজি পাটকলেক, মানে হচ্ছে এই যুক্তফ্রন্ট সরকার যখন গঠন করে তখন আসলে পাকিস্তান, আমাদের যে আদমজি পাটকল ছিল, এখানে একটা দুর্ঘটনা ঘটে যায়, সেখানে মারামারি হয়, কিছু লোক হতাহত হয়। এই ঘটনার প্রেক্ষিতে যুক্তফ্রন্ট সরকারকে ভেঙে দেওয়া হয়, যেটা দিছে হলে এই যে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ 1954 সালে 30 মে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে। তাহলে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করছে কে? যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করছে হচ্ছে গোলাম মোহাম্মদ। কত সালে? 1954 সালে 30 মে। যুক্তফ্রন্ট সরকার কত দিনের জন্য স্থায়ী ছিল? মাত্র 56 দিন। মুখ্যমন্ত্রী কে ছিল?
মুখ্যমন্ত্রী ছিল শেরেবাংলাকে ফজলুল হক। শেরেবাংলাকে ফজলুল হকের রাজনৈতিক দল কোনটা ছিল? রাজনৈতিক দল ছিল কৃষক শ্রমিক পার্টি। তাহলে বিষয়টা তোমরা একটু জাজ করো, চিন্তা করো যে এমসিকিউ কোশ্চেন গুলো কিভাবে হয়, এই যে আমি কিভাবে কোশ্চেন গুলো করতেছি, কিভাবে বলতেছি, এগুলা কিন্তু সবই কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা ওকে, এর পরবর্তীতে আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। মৌলিক গণতন্ত্রের নির্বাচক মন্ডলীর সংখ্যা কত ছিল? আচ্ছা, মৌলিক গণতন্ত্র সম্বন্ধে আমরা আসি। তো যুক্তফ্রন্ট সরকার যখন ভেঙে দিল, পরবর্তীতে 1956 সালে আইয়ুব খান হচ্ছে উনি যখন পাকিস্তানের ক্ষমতা নিলেন, সামরিক শাসন থেকে উনি ক্ষমতা দখল করার পরে তো একটা সামরিক শাসক তো আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন ক্ষমতায় আছে, উনি চাইলেও তো বেশি দিন থাকতে পারবে না। কারণ হচ্ছে প্রত্যেকটা দেশের একটা ইন্টারন্যাশনালি রুলস, যেগুলো গণতান্ত্রিক দেশ, সেখানে হচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা দেশ চালাবে, এটা হলো একটা নিয়ম। বাট আইয়ুব খান কি করে, একটা অভ্যুত্থানের মাধ্যমে নিজে রাষ্ট্রপতিকে সরায়া, ইস্কান্দার মির্জাকে সরায়া সে ক্ষমতায় চলে আসলো। হ্যাঁ, এক সময় ওকে সরায় দিল, ফাঁসিও দিয়ে দিছিল সম্ভবত কোন একটা ইয়ের কারণে। তো এই যে সে যে একটা ধরো যেমন হচ্ছে এখন আমাদের সেনাপ্রধান কি করলো, যখন একটা ব্যাপক একটা আন্দোলন হলো, এখানে তো গণ অভ্যুত্থান হয়েছিল, বাট পাকিস্তানে তখন গণ অভ্যুত্থান হয়নি। জাস্ট আইয়ুব খান তখন ছিল সেনাপ্রধান, সে সরাসরি রাষ্ট্রপতির সরায়া, সে গভর্নরের সরায়া নিজেই সে গভর্নরের দায়িত্ব পালন করলো, মানে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়ে নিল। সো এই যে ঘটনাটা ঘটলো, এখন সে এটা হলো 1958 সালে, তাইলে সে তো আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, তাকে নির্বাচন দিতে হবে। তো নির্বাচন দেওয়ার জন্য যেমন এখন আমাদের ইউনূস সরকার থাকার জন্য পলিসি করতে পারে যে ঠিক আছে, এখন তো নির্বাচনের সময় হয় নাই, তাহলে আমরা গণপরিষদ নির্বাচন দেই, বা আগে স্থানীয় নির্বাচন হোক, বা হচ্ছে ভোটার তালিকা নতুন করে করতে হবে, কারণ অনেক জাল ভোটার আছে যারা অনেক আগে মারা গেছে, তারা রীতিমতো ভোট দিয়েছে কবর থেকে উঠে এসে, গত 15-16 বছরে আমরা দেখেছি। তো এই নতুন করে ভোটার লিস্ট করতে হবে। তা এখন ভোটার লিস্ট করতে ধরো ইউনূস সরকার হলো 2 বছর সময় লাগালো, এরপরে একটা গণপরিষদ নির্বাচন দিলে 1 বছর সময় লাগালো, তারপর আবার স্থানীয় নির্বাচন দিলে আবার 1 বছর সময় লাগে, এই যে 4-5 বছর চলে গেল। এটা হলো দীর্ঘমেয়াদী থাকার একটা প্ল্যান, পরিকল্পনা, স্টেপ বাই স্টেপ। স্বৈর শাসক যারা থাকে বা সামরিক শাসক যারা থাকে, ওরা ক্ষমতায় থাকতে চায়। সেম ভাবে আইয়ুব খান হচ্ছে ক্ষমতায় থাকার জন্য সে বলল যে প্রচলিত যে পদ্ধতি নির্বাচন হয়, এটা আমরা মানি না, এটা বাদ। এখন একটা গণতন্ত্র আনা হবে, যেটার নাম হচ্ছে মৌলিক গণতন্ত্র, যেখানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান বোধ দেশে থেকে 40,000 করে মোট 80,000 ভোটার নির্বাচন করা হবে। তার মানে সাধারণ সবাই ভোট দিতে পারবে না। যেমন এখন 18 বছরের যাদের উপর এবং হচ্ছে যারা ভোটার ন্যাশনাল আইডি কার্ড যারা পাইছে, এনআইডি কার্ড, তারা কিন্তু সবাই কিন্তু ভোট দিতে পারে। তার মানে আমি ভোট দিতে পারি, আবার সাধারণ একটা কৃষক সেও ভোট দিতে পারে, সাধারণ একটা ছেলে সেও ভোট দিতে পারে, সবাই। এখানে একটা পুলিশ ধরো একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ভোটের যে দাম, সাধারণ একটা কৃষক বা একটা রিক্সা চালকের ভোটের একই দাম, সবাই ভোট দিতে পারে। বাট আইয়ুব খান এসে বলে যে সবাই ভোট দিতে পারবে না, সিলেক্টেড কিছু মানুষ নির্বাচন করা হবে। বাংলাদেশ থেকে নির্বাচন করা হলো 40,000, পাকিস্তান থেকে নির্বাচন করা হলো 40,000, এই 40,000 মোট 80,000 লোকই ভোট দিবে, এছাড়া অন্য কেউ ভোট দিতে পারবে না। তো এটার নামই হলো মৌলিক গণতন্ত্র। এটাকে বলা হচ্ছে মৌলিক গণতন্ত্র, যেখানে টোটাল 80,000 লোক ভোট দিবে। কিন্তু এটা ভালো ছিল, এটা একটা মানে আমি যদি চিন্তা করি এটা ভালো, কারণ একটা অধ্যাপকের ভোট, একটা সাধারণ মানুষের ভোট কিন্তু কখনো এক হইতে পারে না। তো আমার চিন্তাধারা আর সাধারণ একটা মানুষের চিন্তাধারা তো এক হলো না। একটা লোক নির্বাচনের আগে একটা মূর্খ লোক ইস্তেহার দিল যে আমি তোমাদের 10 তলা বিল্ডিং করে দিব, বাট আদৌ এটা সম্ভব না। আর একটা শিক্ষিত মার্জিত লোক এসে বললো যে আমি তোকে 10 তলা বিল্ডিং করে দিব না, বাট তুই যেন 3 বেলা খেতে পারো সেই ব্যবস্থা করে দিব। এখন সাধারণ মানুষ কি করবে? ওই মূর্খ লোকের কথা, যে নেতা যেটা রাজনীতিতে দাঁড়াইছে, নির্বাচনে দাঁড়াইছে, 10 তলা বিল্ডিং এর স্বপ্ন দিয়ে তারাই ভোট দিব, কিন্তু 5 বছর চলে যাবে, তার স্বপ্ন বাস্তবায়িত হবে না। আর যে শিক্ষিত সে বলছিল 3 বেলা আহার দিব, কিন্তু ভোট পাইলো না। সো ভোট দিতে হবে শিক্ষিত মানুষদের। তো এখন যদি এলাকার মধ্যে শিক্ষিত বুদ্ধিমান এরকম লোক বের করে যদি একটা নির্বাচন দেওয়া হয়, ভোট দেওয়া হয়, এটা অবশ্যই ভালো ভোট হবে। কিন্তু কথা হলো যে এখানে স্বৈরতন্ত্রের আবির্ভাব ঘটে। এখানে আইয়ুব খান যেটা করছিল, নিজের পছন্দ মতো লোক
টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে নিজের চেলাপেলা যারা আইয়ুব খানের পা চাটে এরকম লোক দেশে ভোটার বানাইছে। যারা সরকার বিরোধী বা একটু জ্ঞানীগুণী ছিল, দেশের জন্য কাজ করছে, তাদের ভোটার বানায়নি। তো এখানে এটা হলো কি সম্পূর্ণ স্বৈর শাসকের স্বৈরতন্ত্রের মানে পাকিস্তানের স্বৈরতন্ত্রের সূচনা হয়ে গেছে এখান থেকে। তো মৌলিক গণতন্ত্রের ভোটার ছিল ৮০,০০০, আমাদের বাংলাদেশে ৪০,০০০, পশ্চিম পাকিস্তানে ৪০,০০০। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? দেখো, পাকিস্তান স্বাধীন হলো কত সালে? পাকিস্তান স্বাধীন হলো 1947 সালে পাকিস্তান স্বাধীন হলো। অথচ পাকিস্তান স্বাধীন হলো 1947 সালে, আর নির্বাচন হলো সর্বপ্রথম ইলেকশন হয় 1970-এ, জাতীয় পরিষদের ইলেকশন। এই যে 1970 সালে অনুষ্ঠিত হয় প্রথম সাধারণ ইলেকশন হয় 1970 সালে। ভাষা শহীদ শফিউর রহমান কত তারিখে শহীদ হন? ভাষা শহীদ শফিউর রহমান একদিন পরে শহীদ হয়েছে, তার মানে হলো 22শে ফেব্রুয়ারি শহীদ হয়েছে। কত তারিখ? 22শে ফেব্রুয়ারি। আচ্ছা, তো এইটা হচ্ছে, এগুলা তোমরা একটু দেখে নিবা। এই যে আইয়ুব খানের এখানে আছে 1958 সালে উনি ক্ষমতা নিছে, তারপর এখানে অনেকগুলা তথ্য আছে। এই যে মোট হচ্ছে, এই যে এটা ভালো করে খেয়াল করো, এই যে মোট হচ্ছে ৮০,০০০ নির্বাচিত কাউন্সিল, মানে মৌলিক গণতন্ত্রের যে মোট হলো ৮০,০০০ সদস্য থাকবে। আচ্ছা, এরপরে দেখো এই যে ভাষা শহীদের যে ব্যাপারটা, এটা আমি আর উপরের দিকে যাচ্ছি না, এখান থেকে এই দিকে যাব। ওকে, তার মানে হচ্ছে শফিউর রহমান কত তারিখে শহীদ হয়েছে? 22 ফেব্রুয়ারি, একদিন পরে। আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র ব্যবস্থার লক্ষ্য কি ছিল? আইয়ুব খানের যে মৌলিক গণতন্ত্র যে চালু করেছে তার লক্ষ্যটা কি ছিল? মূলত তার লক্ষ্য একটু আগে বলছিলাম, সেজন্য ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে পারে, যাতে সময় ভোটার লিস্ট করতে যেন বেশি সময় যায়, আর হামতাম করতে ওই সময় যেন বেশি চায়, তার মানে সামরিক শাসন যেন দীর্ঘস্থায়ী হয়। আর হচ্ছে যে এই যে উনি যে ৮০,০০০ ভোটার ইয়া করছে, মোট যে ৮০,০০০ ভোটার করছে, ৮০,০০০ ভোটার হলো তার সমর্থক, তার পাঁচাটা আইয়ুব খানের গোলামি করার লোক, সো তারা তো তাকেই ভোট দিবে, স্বাভাবিক বিষয়। তো এটা আইয়ুব খানের মূল উদ্দেশ্যটা ছিল সামরিক শাসন যেন দীর্ঘস্থায়ী করা হয়, সেজন্য বেশি দিন দীর্ঘ ক্ষমতায় যেন থাকতে পারে। পরবর্তী কোশ্চেন, 21শে ফেব্রুয়ারির 144 ধারা জারি করা হয় যে কারণে? 144 ধারা কি কারণে জারি করা হয়েছিল? সভা সমাবেশ বন্ধ করতে, এটা সঠিক। 21শে ফেব্রুয়ারি ছাত্ররা যে মানে সরকার যে 44 ধারা জারি করছে, এটা কিসের জন্য? কারণ হলো ছাত্ররা 22 তারিখে ঘোষণা 20 তারিখে ঘোষণা দিছিল যে আমরা কোনোভাবে, যে কোনোভাবে হোক আমরা আগামীকাল আমরা হচ্ছে সমাবেশ করব, ভাষার দাবিতে আমরা আন্দোলন করব। তো এই সমাবেশ যেন না করতে পারে এবং মিছিল যেন না করতে পারে, এই জন্যই করা হয়েছিল। তার মানে 1 এবং 2 এটাই সঠিক। সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ না, এই কারণে 144 ধারা দেয় নাই, মূল দিছিল যাতে সভা সমাবেশ বন্ধ করা যায় এবং মিছিল বন্ধ করা যায়। ওকে, পরবর্তী কোশ্চেন হচ্ছে 1947 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন? এটা কিন্তু আমরা এই যে একটু দাগায় দিছি, 1901 আমরা বলে দিলাম যে 1947-এ আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ডক্টর জিয়াউদ্দিন আহমদ। আরেক ফাল্গুন উপন্যাসটি রচনা থেকে ভাষা শহীদ মানে ভাষা আন্দোলন নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন রাইটার উনি। ভাষা আন্দোলনের সাথে সবচেয়ে জড়িত একটা নাম হচ্ছে জহির রায়হান। তো এই আরেক ফাল্গুন লেখছে হলো জহির রায়হান, বরফ গলা নদী, আরেক ফাল্গুন, তারপরে স্টপ জেনোসাইড। মানে জহির রায়হান যদি থাকতো তাহলে বাংলাদেশের চলচ্চিত্র ব্যাপক উন্নতি লাভ করতো, হিউজ। মানে উনি জহির রায়হান যখন কাজ করছে চলচ্চিত্রে বা হচ্ছে উপন্যাস নিয়ে উনি যখন কাজ করছে, তখন বাংলাদেশের ওয়ার্কগুলো একেবারে বলিউডের মতো ছিল, ইন্ডিয়ান ওয়ার্কের মতো ছিল। বাট এখন তো সব জগা খিচুড়ি হয়ে গেছে। তবে এই জহির রায়হান সম্বন্ধে একটা ইম্পর্টেন্ট কথা আছে, যেটা হলো আমাদের ইতিহাসে আমরা কোথাও পাই না, বাট এটা চিরন্তন একটা সত্য কথা। তো জহির রায়হানের লেখাপড়াগুলা, ওই যে গল্পগুলা যে আছে, এগুলা পড়লেও বুঝবা, চমৎকার, খুবই চমৎকার। বিশেষ করে আমি একটা উপন্যাস সাজেস্ট করব, যদি সময় থাকে, অনেকে উপন্যাস পড়ার অভ্যাস থাকে, তাহলে ওটা তোমরা পড়তে পারো। 1000 বছর ধরে একটা উপন্যাস জহির রায়হানের, 1000 বছর ধরে। ওরে বাবা রে বাবা, একটা উপন্যাস এত সুন্দর হয়, চমৎকার ছিল, মানে হিউজ, অসাধারণ। আচ্ছা, এই জহির রায়হান সম্বন্ধে একটা ভাষা আন্দোলনে একটা কথা বলা উচিত, সেটা হচ্ছে
52 সালের 21শে ফেব্রুয়ারিতে ছাত্ররা যখন এই 144 ধারা ভেঙে যখন মিছিল বেরোবে, তখন ছাত্ররা সবাই একত্রিত হয়েছে যে মিছিল নিয়ে যাবে, কিন্তু বাট কেউ যাওয়ার সাহস পাচ্ছে না, কারণ পুলিশ তো গুলি নিয়ে রেডি, যে কোনো মতো গুলি করতে পারে। দেন যখন মিছিলটা বের হবে, কেউ সাহস পাচ্ছিল না। এই জহির রেহান উনি বলছিল যাই জীবনটা দিয়ে আসি, এই কথা বলে সে রওনা দিছে। দেন তার পিছনে পিছনে আবার মিছিল চলছে, সেই মিছিলে গোলাগুলি হয়েছে। তবে রফিক শফিক জব্বার মারা গেছে, বাট জহির রেহানের বুকে গুলিটা লাগে নাই। তবে ইতিহাস সাক্ষী দেয় জহির রেহান সেদিন যে মিছিলটা হয় 21শে ফেব্রুয়ারির প্রথম মিছিলের মূল নেতৃত্বে একবার সামনে ছিলেন জহির রেহান। জহির রেহানের সাহসকার সবার আগে বেরিয়েছিলেন এবং বলছিলেন যাই জীবনটা দিয়ে আছি। কিন্তু আমাদের ইতিহাসে এটা আমরা কোথাও পাই না, তবে এটা সত্য একটা কথা। কোন দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত? জাতীয় গণহত্যা দিবস ওই যে 25শে মার্চ কালোরাত্রি, যেটা এটাই হচ্ছে জাতীয় গণহত্যা দিবস। ওকে, গণতন্ত্রের অগ্রযাত্রায় নূর হোসেনকে আদর্শ মনে করা হয়, কারণ নূর হোসেন গণতন্ত্র অগ্রযাত্রা কেন? নূর হোসেন হচ্ছে নিজের জীবনটা আত্মত্যাগ করছে, রাজনৈতিক দলের সদস্য না, অর্থ দ্বারা প্রভাবিত না, ক্ষমতা না। নূর হোসেন হচ্ছে আত্মত্যাগী। শহীদ নূর হোসেন দিবস। উনি হচ্ছে এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়, স্বৈরশাসক এরশাদ উনি যে সেনাবাহিনী থেকে ক্ষমতায় গিয়ে নির্বাচন দেয় না অনেক দিন হয়ে যায়। দেন হচ্ছে এরশাদ বিরোধী যে তীব্র আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের সময় গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, যে পেটের মধ্যে লেখা মিছিল করছিল, সেই মিছিলে পুলিশ গুলি করে এবং সে মারা যায়। সেই থেকে নূর হোসেন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে। তো এটা হচ্ছে আত্মত্যাগী। নূর হোসেন আদর্শ মনে করা হয় কারণ উনি আত্মত্যাগী, নিজের জীবনটাকে সে উৎসর্গ করে দিছে। নিজের কোনটি মহান মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল? তো মহান মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল জনগণ। সাধারণ জনগণ এই মুক্তিযুদ্ধকে সাপোর্ট করছে। মুক্তিযুদ্ধ হোক, আমাদের দেশ স্বাধীন হোক, এটাকে সাপোর্ট করছে সাধারণ জনগণ। এটাই ছিল মূল শক্তি, আর বাকি যেগুলো এগুলো মূল শক্তি না। স্বাধীনতা যুদ্ধে নারীদের ভূমিকা, তো নারীদের ভূমিকা অপরিসীম। নারীদের ছাড়া আমরা পৃথিবীতে আসতে পারিনি, মায়েদের পেটের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। মায়ের গুরুত্ব অপরিসীম। মা আমাদের ভাত বেড়ে দেয়, মায়ে আমাদের বুকের দুধ খাওয়াইছে, তো অপরিসীম। আসলে স্বাধীনতা যুদ্ধে নারীদের ভূমিকা কতটুকু কি ছিল এটা আল্লাহ ভালো জানে। তবে আমাদের বই পুস্তক অনুসারে নারীদের ভূমিকা অসাধারণ ছিল। তো মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণ, হ্যাঁ তারা অবশ্যই প্রত্যক্ষ অংশগ্রহণ করছে, এটা সঠিক। এবং আহত মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান, এটাও সঠিক। বিভিন্ন প্রকার তথ্য প্রদান, এটাও সঠিক। তার মানে 1, 2, 3। স্বাধীনতা যুদ্ধে নারীদের ভূমিকা ছিল অসাধারণ, খুবই অসাধারণ।